আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তাকে তো আল্লাহর রহমতে সবাই ভালোবাসে। আমরা চাচ্ছি তার এই ভালোবাসাটা সুন্নিয়তের কাজে আমরা যেন কাজে লাগাতে পারি। মাশাআল্লাহ, সে আমাদের সাংগঠনিক সচিব। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ। ঠিক রে ভাইরা আমার, আপনারা খুশি না বেজার? অনেকদিন সুন্নিদেরকে মানুষ অবমূল্যায়ন করেছে। রাজনৈতিক দল যারা আছে না, এরা সুন্নিদেরকে পাত্তা দেয় নাই। দোয়া করবেন, আগামী আমরা ঐক্যবদ্ধ। আগামী শনিবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিষেক হবে, ঢাকা অভিষেক হবে। এই অভিষেকের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি দেব। বাংলার মানুষকে দেখাই দেব এই বাংলাদেশ সুন্নিদের বাংলাদেশ, এই বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ, এটা বাতিলের বাংলাদেশ নয়। আমার আল্লাহু আকবার। এই জন্যে আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তাকে তো আল্লাহর রহমতে সবাই ভালোবাসে। আমরা চাচ্ছি তার এই ভালোবাসাটা সুন্নিয়তের কাজে আমরা যেন কাজে লাগাতে পারি। এই জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সচিব। এবার দেখাই দেওয়া হবে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলায় দেখবেন সুন্নি জামাতের সংগঠন এমন মজবুত হবে, এই সুন্নিদেরকে যারা অবহেলা করেছে ওরা আগামীতে আফসোস করবে, কেন সুন্নিদেরকে আমরা অবহেলা করলাম। ঠিক না ভাইয়েরা? আবার ইনশাআল্লাহ দেখবেন, আপনারা দেখতে পাবেন। আমার বয়স এখন বেশি, আপ্রাণ চেষ্টা করেছি, অনেক চেষ্টা করে যাচ্ছি এই সুন্নিয়তকে ঐক্য করার জন্য, সংকীর্ণতা পরিহার করে বৃহৎ স্বার্থে ইসলামের সাথে সুন্নিয়তের সাথে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন এক প্ল্যাটফর্মে আছি। আপনারা সবাই খুশি আছেন তো? আগামীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে, ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, আপনারা যেতে রাজি আছেন তো? আপনারা সবাই, এ দেশের যারা রাজনীতিবিদ, বিভিন্ন দলের মানুষ সুন্নিদেরকে অবহেলা করেছেন, আগামীতে আপনাদেরকে আফসোস করতে হবে, কেন আমরা সুন্নি জামাতকে অবহেলা করলাম। আফসোস করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক দল, এটা অরাজনৈতিক দল, ঠিক আছে, কিন্তু রাজনীতি কাকে বলে? কোরআন সুন্নাহর আলোকে এরাই জাতিকে শিক্ষা দেয়। আপনারা যেটা রাজনীতি বলছেন, রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। আরে রাজনীতি ইবাদত শিক্ষা দিয়েছেন বিশ্ববাসীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়, এটা পবিত্র আমানত। আমরা কিন্তু রাজনীতির নাম দিয়ে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি বলতে পারবেন? এক মন্ত্রী ঘোষণা দিল প্রকাশ্যে ধূমপান করা, প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। মানুষ প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা, প্রকাশ্যে এবার মানিলি সুর হদে চুরি করবই, গিরিস্তর হদে কিতে হবে। এ সমস্ত জার্গইং কিনলে করবে, এগুলো না করে যদি আপনি একটা পদক্ষেপ নিতে পারেন যে বাংলাদেশে আমরা টোবাকো কোম্পানি বন্ধ করে দেব। কথা বলছেন না কেন আপনারা? টোবাকো কোম্পানি বন্ধ করে দিলে তো অটোমেটিক বিড়ি সিগারেট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আজকে যে বিড়ি সিগারেট, আমি অনেকবার বলছি, আমাদের ছেলেরা হায় হায় কিভাবে বুঝাবো জাতিকে, বুঝতেছি না। একটা টাকার অভাবে আমরা একটা ব্রিজ করতে পারি না। এই যে কর্ণফুলির যে ব্রিজ ছিল আগে পুরানো, এর পাশে একটা বড় ব্রিজ করার কি ছিল? কথা ছিল। এখন সে বাজেট আছে? এবার হড়ে গিয়ে ইকে তুমি কাটুকে নিয়ে কথা বুঝছেন?
আমি এটা বুঝাতে চাচ্ছি না। আপনারা দেখেন এই যে কোকা কোলা, আমি এতবার নিষেধ করেছি, হাত উঠেছি। কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলো তোমরা কেউ না। কতবার বললাম তোমরা কোকা কোলা কেউ না, পেপসি কেউ না। অনেক সময় দেখি আমাদেরকে বলে হুজুর ঠান্ডা হনি আচ্ছা এনে মেজাজি মিক্কা মানুষ হো যায় তোরার ফসা জিনিস না খাই, এটা শুরুর গুস্ত আছে। এ কোকা কোলা, পেপসি, 7 আপ, এটা শুকরের চর্বি আছে, তুই খাবো? আমি মফত দিলেও খাবো না। প্লেনে করে যাচ্ছিলাম, বিমান বালা কত উতুরে নছিলেন, দৈন নছিলেন, কিরে বলো কোকা কোলা আজ একজন আমাকে ফানি দাও, অর্থাৎ দাও, আমি তোমাদের এগুলো খাই না। প্রাণপ্রিয় ইসলাম ভাইয়ের হাসতেছেন, বড় লজ্জাকর বিষয় আমাদের। এগুলো না খাইলে আমাদের কোনো সমস্যা আছে? আমি একটা জিনিস আপনাদেরকে দিচ্ছি, ধরে নেন বাংলাদেশে কয় কোটি মানুষ? 18 কোটি মানুষ। আগের আদমশুমারি হিসাব অনুযায়ী কত? 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় 10 কোটি মানুষ এই কোকা কোলা খায়। কোকা কোলা তুই হয় কি তুই কি বুঝি তোর ওই নাচন আছে আর ফুন্ডি বড় না চলছে না। একটা কোকা কোলার বোতল কত বাবা? জি 50, ছোট হলে 20 টাকা। আমি 20 টাকা ধরলাম, তো 8 কোটি মানুষ যদি 20 টাকা করে একটা কোকা কোলার বোতল কিনে, কয় কোটি টাকা হবে? কথা বলছেন না কেন আপনারা? তোমার এই সামনে জানো কত কত কোটি? তোমারা অঙ্ক পাইতে না, তোমার অঙ্ক বাইরে যাবে। 20 টাকা করে হলে একটা বোতল যদি 20 টাকা হয়, 8 কোটি বোতলের দাম কত? আরে তোরা হিসেব করবো ভাই, হ্যাঁ তোরা বালা করে হিসেব করো। আপনি দেখছেন একটা ব্রিজ বানাতে গিয়ে সরকার হয়তো জাপান থেকে অনুদান নিচ্ছে, হয়তো আমেরিকা থেকে নিচ্ছে, হয়তো চীন থেকে নিচ্ছে, অথচ এতগুলো ব্রিজের পয়সা আমরা দেনি ওই যে কোকা কোলার বোতলের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। কথা বলছে না কেন? এই যে আবুল বিড়ি, এক বোঁদা আবুল বিড়ির দাম কত? জি 30 টাকা, এখন 30 টাকা আবুল বিড়ি। আর গোল্ড লিপস্টিকে এই মানুষ অতগুলো নেই। গোল্ড লিপস্টিকে এক প্যাকেট, তোর এক প্যাকেটের দাম কত? 300 টাকা। আপনারা হাসবেন না, আমি কষ্ট করে কথাগুলো বলছি, এটা ব্রেনে ঢুকাবেন। মনে করেন 300 টাকা একটা প্যাকেট গোল্ড লিপস্টিকের প্যাকেট, তো এক প্যাকেট গোল্ড লিপস্টিকের দাম যদি 30 টাকা 300 টাকা হয়, তাহলে কমসে কম বাংলাদেশে 5 কোটি মানুষ গোল্ড লিপস্টিকের পান করে। তাহলে 5 কোটি প্যাকেটের দাম কত হবে? এক প্যাকেটের দাম যদি 300 টাকা হয়, তাহলে 5 কোটি প্যাকেটের দাম কত হবে? এগুলো যদি সরকার নিয়ন্ত্রণ করে, সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ করে, জাতিকে বলা হয় আপনারা 1 মাসের জন্য, আপনার 2 মাসের জন্য কোকা কোলার পয়সাগুলো সরকারি ফান্ডে দাও, বিড়ি সিগারেট বন্ধ করে 1 বছরের জন্য বন্ধ করে অর্থগুলো তোমরা সরকারি ফান্ডে জমা করো। এই পয়সা দিয়ে এই দেশের ব্রিজগুলো হয়ে আমরা অন্য রাষ্ট্রের মানুষকে আরো দান করতে পারবো। কিন্তু এই পরিকল্পনা তো আমাদের নাই, এই সুস্থ পরিকল্পনা আমাদের নাই। কথা বুঝতে পারছেন?
অর্থনীতি 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 কি বুঝেন আপনি? আমি কি বুঝি অর্থনীতি? কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আমরা বিড়ি মধ্যে জ্বালিয়ে ফেলতেছি, কোকা-কোলা পেপসি মেরিন্ডার মধ্যে আমরা ফেলে দিচ্ছি নদীতে। এগুলো যদি সুন্দরভাবে যদি মানুষকে যদি ইয়ে করা হয়, টাকাগুলো যদি হেফাজত করা হয়, তাহলে দেখবেন যে এই মানুষের কোকা-কোলা পেপসি মেরিন্ডা সেভেন আপ স্প্রাইটের পয়সা দিয়ে বিড়ি সিগারেট ধূমপান না করে এই পয়সা দিয়ে কর্ণফুলীর বিড়ি চারটা না কয়েক শত বিড়ি করতে পারবে এই দেশের অর্থ দিয়ে। আমরা তো জানিও না, যারা জানে তাদের থেকে কোনো পরামর্শ আমরা নিচ্ছি না। লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে যৌতুক, এই যৌতুকের বিরুদ্ধে আমি একজন মোল্লা মানুষ, তোরাই কেউ খসু সদা নেই খসু আর বাজে তোরা এই সমস্ত মাহফিলে তার নজর, তোর এই মাহফিলের উপযোগী মানুষ নয়। আমি জাতিকে কি বুঝাচ্ছি, জাতি কি বলতেছে? হ্যাঁ, আমার তাইর ভাই আসলে দেখবে তো সবাই তার জন্য পাগল। দোয়া করি তার জন্য আরো মানুষ পাগল হোক। এই মুহাব্বতটা সুন্নিটা মাতের কাজে লাগা। কিন্তু তার মানে অন্য হুজুরের ওয়াজের দিকে আপনি খেয়ালও করছেন না, এটা তো ঠিক না। অন্য হুজুর ওয়াজ করতে এগুলো নিজস্ব কথা না কোরআন সুন্নাহর কথা? আপনি গুনাহগার হবেন। আমার ওয়াজ শেষ আর করবো না। এই যে 17 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমার আন্দোলন, আমার মানবতা আমাকে বাধ্য করছে। এগুলো আমার দায়িত্ব নয়, দেশের মন্ত্রী মিনিস্টারের দায়িত্ব। আমি যখন ফটিয়া আদালত মসজিদে যেতাম, বাংলাদেশে কোন ইতিহাস আছে চট্টগ্রাম ফেলে আমি ফটিয়া গিয়ে নামাজ পড়াচ্ছি? আমি যখন প্রথম আদালতের মসজিদে যাই, আমাকে এক জমের টাকা দিত 200 টাকা। কত? আমার গাড়ির তেল কিনতে হচ্ছে 500 টাকা, আমাকে দিত কত? 200 টাকা। আমি হাসতাম। তো যেদিন দিবে এগুলো নিয়ে ওই ফকির মিসকিন আছে না, ওদেরকে আমি এগুলো দিয়ে দিতাম। আমরা তো ফসের কুকুর না, আমরা সরকারের গোলাম। জীবনে আমরা এগুলো কোনোদিন দেখি নাই। কথা বুঝছেন? তো ওখানে যেতাম, এই বয়স্ক মানুষ কাগজ একটা নিয়ে চোখের পানি ফেলতো। কি চাচাই দেখে আসেন, আসসালামু আলাইকুম। কি আপনি চোখের পানি পড়তেছে? বাবা, আমার 2টো মেয়ে উপযুক্ত, ছেলেরা তো বিভিন্ন জিনিস চায়, আমি কোত্থেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাকে হেল্প করতে। আবার দেখি মহিলারা বোরকা পরে, কি খালাম, আসসালামু আলাইকুম। কি জন? বাবা, অনেকে কদম, এ না না না, আমার পায়ে স্পর্শ করবে না, আমার পা কেউ স্পর্শ করবে না। তারপরে অনেক মেয়েরা বলে, বাবা আমার 2টো মেয়ে উপযুক্ত, পাত্র আসছে, অনেক কিছু আমি দিতে পারছি না, আপনি একটু মুসল্লিদেরকে বলেন। এগুলো আমাকে এমন আঘাত করছে, আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলছি এই যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য শুরু করব। এরপরে শুরু করলাম লালদিঘির পার থেকে, লালদিঘির পার জমিয়তুল ফালাহ মাঠ, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, তারপরে কুমিল্লা প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট পর্যন্ত আমি গিয়েছি এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এখন হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আপনারা খুশি? আপনারা কি আমার আন্দোলনটাকে সমর্থন করেন? কারা কারা কোন হাত উঠাই বলতে হবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না, আপনাদের যদি সহযোগিতা পায় সেদিন বেশি দূরে না, এই দেশ অল্প সময়ের মধ্যে যৌতুক থেকে মুক্ত হবে। আগামী 25শে ডিসেম্বর, আগামী 25শে ডিসেম্বর এই ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান রেজবিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়া দরকার আছে।
আজ জানুয়ারির 10 তারিখ, হয়তো একটা তারিখ পরিবর্তন হতে পারে, আপাতত কিন্তু জানুয়ারির 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের হিজবের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়ার দরকার আছে। এর আগে একটা ওয়াদা চাই, নবীকে ভালোবাসেন, নবীর মুহাব্বত নিয়ে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবেন। আজকের মাহফিলে কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাগীথ। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। এক কথায় আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়ে কারীম আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলায়ে কারীম আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আজকে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ। আগামী শনিবার ঢাকায় আমাদের অভিষেক হবে। এই অভিষিক্ত ব্যক্তিরা এমন সিদ্ধান্ত নেবে, গোটা বাংলার মানুষকে দেখাই দিতে হবে এই দেশ সুন্নি জামাতের বাংলাদেশ, এই দেশ আউলিয়া কিরামের বাংলাদেশ। আল্লাহ তুমি জাতিকে বুঝার তৌফিক দান করো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। জীবনে একটি বার হলে সোনার মদিনার মুসাফির করো। এলাকাবাসী, প্রবাসী, ব্যবসায়ী যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল, প্রত্যেকের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে মধ্যে বরকত দাও। স্টেজে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে মধ্যে বরকত দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।